শুরু করতে চাই আমাদের সম্পাদক আলোচিত বিতর্কিত মাহফুজ আলমের একটা ডায়লগ দিয়ে মাহফুজ এনাম ডেইলি স্টারের, যিনি বলেছেন উই এন্টার দ্য এরা অফ মার্ডার। এখন কি সেই মার্ডারের এরা থেকে আমরা মুক্তি পাবো কিনা? আমাদের আজকের অতিথি জনাব শেখ ফরিদ, ব্লগার ক্রিটিস্ট, আপনাকে সালাম জানিয়ে শুরু করছি। জনাব শেখ ফরিদ আমাদের নিয়মিত আলোচক, আপনি আপনার আলোচনা, আপনার বিশ্লেষণের জন্য আমাদের দর্শকরা অপেক্ষা করেন। বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল, আমি বিশদে যাওয়ার আগে এই নির্বাচন আপনি কি চোখে দেখছেন, কি ডাইমেনশন আছে, এইটুক দিয়ে আমি শুরু করতে চাই। শেখ ফরিদ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে পূর্ণিয়ার ভিউ দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন আমার এই নির্বাচন সম্পর্কে, আমি বলতে চাই যে কোনো সন্দেহ নাই, অনেক বিতর্কিত, অনেক বিতর্ক রয়েছে এই নির্বাচনে, কোনো সন্দেহ নাই। ভাই একটু কেটে দেন, আমার এখানে সাউন্ড আসতেছে, একটু কেটে দেন, আবার প্রচুর সাউন্ড আসতেছে। ঠিক আছে ঠিক আছে, আমি এডিট করে নেব। আচ্ছা, ও এডিট করে নেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, সাউন্ডের সমস্যা ছিল। হ্যাঁ, ওকে। আপনি আপনি যেটা বলছেন যে আমাদের আগের সবগুলো কেটে দিয়ে, হ্যাঁ, এখান থেকে শুরু করেন এই 1 মিনিট 35 সেকেন্ডের পরে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, সেই সাথে পূর্ণিয়ার ভিউ এর যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমার শুভেচ্ছা সালাম। আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের দেশের এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত ভিউটা কি, আপনার চ্যানেলের নামও ভিউ, আমার পার্সোনাল ভিউজ হচ্ছে যে নির্বাচনটা কোনো সন্দেহ নয় বিতর্কিত। এই নির্বাচনের নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং হবে, কারণ বাংলাদেশের একটি বৃহত্তর অংশকে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোট দিতে দেওয়া হয়, মানে আবার বলতেছে আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই, তাই এটা বিতর্কিত। কিন্তু এই নির্বাচনটা দরকার ছিল। এই দেশে এই যে জামাত যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল এই দেশে, তারা যে একটা আবহাওয়া তৈরি করেছিল, তারা এমন মিউজিক দিয়েছিল তাদের বট বাহিনী যে তারা এই বুঝি ক্ষমতায় চলে যায়। যদিও তারা আনঅফিসিয়ালি ক্ষমতায় ছিল, তারা অফিসিয়ালি ক্ষমতায় চলে যাবে বলে এরকম একটা আবহাওয়া তৈরি করেছিল, সেটাতে ছেদ পড়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবী ধরে নিয়েছিল যে এখানে একটি মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে আসতেছে, এরকম একটা বক্তব্য সারা পৃথিবীতে চলে গিয়েছিল যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলি ক্ষমতায় আসতেছে। কিন্তু আমরা জানতাম বাংলাদেশের সাধারণ জনগণ তাদের অ্যাকসেপ্ট করবে না, সেটা প্রমাণিত হয়েছে। আর নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত, অবশ্যই এটাকে আমি বিতর্কিত নির্বাচন মনে করি, কিন্তু আবার স্পষ্ট করে বলি, অনেকটা হয় যে পিঠে যদি টিউমার হয়, গলায় যদি ঘ্যাগ হয়, ওগুলো অপারেশনের দরকার আছে, সেই হিসেবে এই নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল এবং হওয়া উচিত। জি। আর আমাদের এই দেশ এখন এমন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যদি বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, যারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বিশ্বাস করে এই দেশে গণতন্ত্র থাকা উচিত, যারা গণতন্ত্র চর্চা করে, যারা কাগজপত্রেও গণতন্ত্র বিশ্বাস করে, যারা মনে প্রাণেও গণতন্ত্র বিশ্বাস করে, তাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেটা চর্চা করতে হবে। সেটা ছোট দল হোক, বড় দল হোক, মেজ দল হোক, অত্যন্ত বড় দল হোক, সবচেয়ে বড় দল হোক, তাদেরকে গণতন্ত্র চর্চা করতে হবে। যদি গণতন্ত্র আমরা চর্চা না করি, তাহলে এই মোল্লা আর মিলিটারি যে কোনো সময় এই দুই দলের উপরেই স্টিম রোলার চালাবে, যেটা আমরা অতীতেও দেখে আসছি, এখনো দেখে চলছি। ফরিদ ভাই, আমি জানতে চাই যে এখন যে নতুন সমীকরণ হবে রাজনীতির, সেই নতুন সমীকরণটা কেমন হবে বাংলাদেশে? রাজনীতির পার্ট 3টা, একটা হলো বিএনপি, একটা জামাতে ইসলাম, আর একটা হলো আওয়ামী লীগ। এই 3টার মধ্যে সমীকরণ এখন কেমন? এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। কে কার বন্ধু, কে কার শত্রু, কে কার প্রতিপক্ষ, কে কার রাজনৈতিক প্রতিপক্ষ। আবারও বলতেছি, রাজনৈতিক প্রতিপক্ষ এক জিনিস, শত্রু আরেক জিনিস, এটা আমাদের বুঝতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা প্রত্যেকে একে অপর রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা রাজনৈতিক দলগুলোর শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, ধর্মনিরপেক্ষতার শত্রু, বাংলাদেশের 72-এর সংবিধানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না,
এবং প্রকাশ্য বলে বেড়ায় তারা যে দলেই ঢুকুক, তারা বিএনপিতে আসুক, আওয়ামী লীগে আসুক, জোট করেই আসুক, বা তারা গোপনেই ঢুকুক, কারণ আমরা এখন গুপ্ত একটা রাজনীতি দেখতেছি। এই যে স্বাধীনতা বিরোধী জামাত, তারা একটা কৌশল নিয়েছে, যেমন 25 বছর যখন কমিউনিস্ট পার্টি পাকিস্তান আমলে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু বিভিন্ন দলের ভিতরে উপদলে ঢুকে যেত ভিন্ন নামে। জামাত সেই কাজটা করতেছে। তারা প্রকাশ্যে একটা দল আছে, আপনি দেখেছেন জামাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনের বিজয়, সেটা নীলক্ষেত চাপায় হোক আর যেভাবে হোক তারা দখল করলো। আপনি দেখেন সেখানে কিন্তু তারা লেখে নাই যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, এরকম কিছু লেখে নাই। তারাও কিন্তু সেখানে সাধারণ ছাত্র জনতা নাম দিয়েছিল। অর্থাৎ তাদের এই কৌশলটা অতি ভয়ঙ্কর। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে। এমনকি আমি মনে করি এখনো বিএনপির ভিতরে তারা তো ঘাপটি মেরে রয়েছেই, আমি মনে করি আওয়ামী লীগের ভিতরেও তারা কম হলেও সেখানে ঘাপটি মেরে রয়েছে। আপনি দেখেন কিছু কিছু আসনে, অনেক আসনে তারা ভোট জালিয়াতি করেছে, বা সেনাবাহিনী বা ইউনূস তাদের জালিয়াতি করার সহযোগিতা করেছে। কিছু কিছু আসন ছিল যেটা আমার জাজমেন্টে আছে, 4-5টা আসনে তারা ভোট পেয়েছে, ওগুলো জালিয়াতি করে নেই, ওগুলো তারা ভোট পেয়েছে, ফেল করেছে যদিও, কিন্তু সেইখানে এত ভোট পাওয়ার কথা না। তার মানে কি সেইখানে হয় এগুলো জামাতে বিএনপিতে ঢুকে আছে, অথবা এই জামাতি আওয়ামী লীগের ভিতরে ঢুকে আছে। আমি নামগুলো নিচ্ছি না সঙ্গত কারণে। সেই সমস্ত অঞ্চলে, যেমন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একটি আসনের কথা বলি, সেইখানে তারা 30,000+ ভোট পেয়েছে, ফেল করেছে 30,000+ ভোট পেয়ে। সেখানে 30,000 ভোট পাওয়ার কথা না, জামাতে 30,000 ভোট নেই। কারণ একটা দলের, যেমন ধরেন বামপন্থী একটা লোক 30,000 ভোট পেয়ে গেল, সেটা তো অবিশ্বাস্য। তেমনি জামাতেরও সেখানে ওই আসনে অবিশ্বাস্য, কারণ তারা 30,000 ভোট পেতে পারে না। তাহলে এই লোকগুলো কারা? হয় আওয়ামী লীগের ভিতরে আছে, অথবা বিএনপির ভিতরে লুকিয়ে আছে ঘাপটি মেরে। এটা কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এরা মনে করেছিল যে খালি মাঠে গোল দিব, আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছি, বিএনপি তাদের বুদ্ধি কম, তাদের ভাষায়, যে এদেরকে হয় টাকা দিয়ে, না হয় লোভ দেখিয়ে, না হয় ভয় দেখিয়ে, অথবা ব্ল্যাকমেইল করে, অথবা কূট কৌশলে, অথবা জালিয়াতি করে বিএনপিকে ওভারটেক করে তারা ক্ষমতায় চলে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই স্বাধীনতা বিরোধী 71-এর খুনি ধর্ষকদের যে ক্ষমা করে নাই এবং ক্ষমা করবে না, এবার কিন্তু এই 2024-এর এই নির্বাচনে কিন্তু সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কারণ একেবারেই মাঠ খালি। জি, সরি, 2024-এর এই যে নির্বাচন, এই যে 12 তারিখের আমরা যে নির্বাচন দেখলাম, তারা 17-18 মাস কত আয়োজন করলো, কত টাকা দেশ বিদেশ থেকে আনলো, কিন্তু তারা বিজয়ী হতে পারেনি। আর বরং অনেকেই মনে করে তারা যে আসনগুলো পেয়েছে এর অর্ধেকেরও বেশি আসন তাদেরকে এই সেনাবাহিনী আর ডক্টর ইউনূস ভোট বাক্সে সিল মেরেই তাদের আসার ব্যবস্থা। কারণ কেউ বিশ্বাস করবে না যে জামাত কোনোদিন 68টা সিট পাবে, কোনো যুক্তিতে এটা হয় না, কোনোভাবে হয় না। তারা যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, এখনো ধরেন আওয়ামী লীগ মাঠে নাই, ধরে নেন আওয়ামী লীগ মাঠ থেকে তুলে দিলাম, আওয়ামী লীগ নির্বাচন করবে না, এই অবস্থায় নির্বাচন করবে সুষ্ঠু, জামাত 20টার উপরে আসন পেতে পারে না, 10 থেকে 20টা। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকে, জামাত তো নীল হয়ে যাবে। এবার আগামীতে জামাত নীল হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন, দেখতে পারবেন। এটা আপনারা কেন বলছেন? ধরেন আওয়ামী লীগ মাঠে নাই দেখেই এক বক্সে আওয়ামী লীগ বিএনপির ভোট বেশি। আওয়ামী লীগ মাঠে থাকলে তো আওয়ামী লীগ বিএনপির ভোটটা ভাগ হয়ে যেত, তখন তো জামাতের ভোট বেড়ে যাওয়ার কথা। না না না, আপনি যে যুক্তিটা দিলেন, ওর তো এগুলো ভোট না, এগুলো তাদের সিল মেরে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলেন তো আমাকে, তারেক রহমানের সাথে ঢাকার একটি আসনে যে লোকটা ভোট পেয়েছে, মাত্র 4,000 ভোটের ব্যবধান, পৃথিবীর যারা, বাংলাদেশে যারা রাজনীতি সরে সরে কখ জানে, তারা এটা বিশ্বাস করবে এত ভোট পেতে পারে? তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 4,000 ভোট কম পেয়েছে, 4,000 সামথিং। মানে আর 4,000 ভোট পেলেই তারেক রহমান সেখানে ফেল ঢাকাতে। কোন ব্যক্তি, যে ব্যক্তিকে কেউ চিনে না, আপনি এটা বিশ্বাস করেন? এটা লজিকে হয়? তা আবার তারেক রহমানের সাথে। জামাতের আমির তো নিজের কেন্দ্রেই ফেল করেছে, যদিও তাকে পাশ দেখানো হয়েছে, তার কেন্দ্রেই তো সে ফেল। তা আপনি মনে করেন যে লোকটার নাম জানে না, চিনে না, জানে না, তাকে আপনি এতগুলো ভোট করতে আসলো? আচ্ছা মির্জা আব্বাসের কেন্দ্রে কে দাঁড়িয়েছিল? সেই যে কচি কাছার আসরের যে ছেলেটা ইলেকশন করেছে, আমি আপনাকে লিখে দিতে পারি, ওকে বলেন তো, এই ওয়াকার সাহেব যখন চলে যাবে বেরাকে, তারপর ইউনূস সাহেব যখন পালিয়ে যাবে, অথবা তাকে ফাঁসিতে ঝুলানো হবে, মানে আফটার ইউনূস রিজিম, আপনি এই ডারবি নাসিরকে বলেন ঢাকাতে ওই মির্জা
আব্বাসের যে ওয়ার্ড, ওইখানে ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আসতে বলেন তো দেখি সে পারে কিনা। সে তো এজেন্টই খুঁজে পাবে না। এত ভোট কই থেকে আসলো, এত ভোট কই থেকে আসলো? আপনি আমাকে বুঝিয়ে বলেন। ডারবিন আসিকে তার নিজের এলাকায় জানতো ইলেকশন করাইতে, সে একটা মেম্বার হইতে পারে কিনা? আমরা তো এগুলো বুঝি সমীকরণ। তখন এগুলো থাকবে না। আপনি জামাতে আপনি বললেন যে আওয়ামী লীগ বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, জামাত চলে যাবে, এই তথ্য সঠিক নয়। কারণ তখন মানুষ জামাতকে ভোট দিবেই না। এক নম্বর হলে এখনো যা দিয়েছে তাও দিবে না। দ্বিতীয়ত জামাত তো ইলেকশনে তো এগুলো পাশ করতেই পারবে না, তো সে সাংগঠনিক ক্ষমতাই না। এগুলো তো জোর করে ভোট দিয়েছে, এগুলো ওয়াকার সাহেব ভোট ভরিয়ে দিয়েছে, এগুলো ইউনূস সাহেব ভোটের ব্যবস্থা করে দিয়েছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে দুইটা উদাহরণ দিলাম ঢাকাতে। একটা হলো ডারবিন নাসির মির্জা আব্বাসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, তার সাথে যদি আওয়ামী লীগের হেভিওয়েট নেতার এরকম প্রতিদ্বন্দ্বিতা হইতো একটা কথা ছিল। তারপর তারেক রহমানের সাথে যদি বিএনপির কোনো হেভিওয়েট নেতার, এমনকি জামাতের কোনো হেভিওয়েট, মনে করেন সেখানে জামাতের আমির ইলেকশন করতেছে, তাও একটা কথা ছিল যে এত ভোট পায়। ক্যান্টনমেন্টের ভিতরে এত ভোট কই থেকে আসে? 17 মাইল এরিয়াতে এত ভোট জামাতের কই থেকে আসে? এগুলো আমরা বুঝি না। ধরে নেন সে 5,000, 10,000, 20,000 পাইতে পারে, এত ভোট কই থেকে আসলো? এত ভোট আমি কোনদিন আরেক দিতে পারবেন? জি বলেন। আমি আরেকটা প্রসঙ্গে আসতাম, আপনি কিছুটা তুলেছেন, সেটা হলো যে এই যে 17-18 মাসে বাংলাদেশে অনিয়ম, দুর্নীতি, তারপর অপশাসন, আইনের অপব্যবহার, বাংলাদেশের অর্থ লুটপাটের আকাশ সমান অভিযোগ আছে। এখন কি একটা পট পরিবর্তনের মধ্যে দিয়ে যে বিএনপি ক্ষমতায় আসছে, অন্তত আমরা বেঁচে গেলাম, জামাত আসলো না, এই সন্তুষ্টিতে তাদের এই অপকর্মগুলা চাপা পড়ে যাবে এবং এই উপদেষ্টারা, এই যারা বিদেশি তাদের অ্যাম্বাসেডার আসছিল, এই দেশটা শাসন করেছে, তারা সবাই আবার যা যার মতো সহি সালামতে চলে যাবে, এগুলোর কোনো প্রতিকার হবে না? এটা নির্ভর করতেছে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড কতটুকু শক্ত। বিএনপির যদি রাজনৈতিক মেরুদণ্ড শক্ত থাকে, অনেকগুলোকে বিচার আওতা আনতে হবে তাকে। যেমন আলী রিয়াজ সংবিধান কাটাছেড়া করার জন্য তাকে আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ আলী রিয়াজ কে? যে লোকটা ভোট দিতে আমরা দেখলাম, আমরা ইউনুসকেও দেখলাম ভোট দিতে, যদিও তার পাসপোর্ট 4টা দেশের, আমরা এরকম বিদেশি নাগরিকদেরও ভোট দিতে দেখলাম। আলী রিয়াজ ভোট দিল না কেন? দেখেছেন কি তার ছবি? কেউ দেখেনি। তাহলে যে লোকটা ভোট নিজেই দিল না, যে এই বাপ্পারাজের হেনা ভোটের জনক, যাকে এখন সংবিধান হাবা বলা হয়, এই সংবিধান হাবা, তাকে কেউ সংবিধান বাবা বলে, আর ভাই সংবিধান বাবা তো তাকে ইজ্জত দেওয়া হয়, এটা সংবিধান হাবা। ডক্টর মঞ্জুরে খোদা টরিক বলেছেন যে তিনি তার ছাত্রর সাথে এই সংবিধান হাবাকে বসতে বলেছেন, যে সংবিধান কিরকম বুঝে, আমার ছাত্রর সাথে বসুক, আমি একটু দেখতে চাই। তো থালি রিয়াজ নাকি আলী রিয়াজ, তাকে সেই দেশের নাগরিক কিনা, তাকে নিয়ে আসছেন আপনি সংবিধান কাটছেট করতে? এটা তো হবে না। এগুলো বিএনপিকে মনে রাখতে হবে। সুতরাং অনেক মানুষকে যারা এখানে হত্যা করেছে, আপনি জানেন যে শ্রীলঙ্কায় একজন তাদের সেই আন্দোলনের সময় একজনকে মেরে ফেলেছিল, তার ফাঁসি হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না করেন, ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছে, তারেক রহমান কি ইন্ডেমনিটি বলবৎ রাখবে? তারেক রহমান যদি ইন্ডেমনিটি বলবৎ রাখে, তাহলে সমস্ত দায়ভার তারেক রহমানের কাঁধে চাপবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস আবার ফিরে আসে, ইতিহাস বারবার ফিরে আসে। আপনি দেখেন 2007-08 বিএনপিকে এই সেনাবাহিনী কি সাজা টানা দিয়েছে। খোদ তারেক রহমানকে মেরে পিটিয়ে মাজা ভেঙে, তাদের ভাষা, তাদেরকে দাসখত দিয়ে তাকে দেশ ছাড়া করেছিল। আর আপনি দেখেছেন তৎকালীন সময় বিএনপির নেতা কর্মীদের উপরে কিরকম স্টিম রোলার চালিয়েছিল সেনাবাহিনী। এখন ঠিক কত 17 বছর পরে বা 18 বছর পরে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। এখন সেই আর্মি কার উপর স্টিম রোলার চালাচ্ছে? এই আওয়ামী লীগের উপরে, যাদেরকে 8 সালে ক্ষমতা আসার সহযোগিতা করেছিল। তো সেনাবাহিনী এগুলো ইন্ডেমনিটি আপনি দিবেন মানে কি? ইন্ডেমনিটি থাকবে না। কয়েক দশক পরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয় নাই? হবে। এদের বয়স কত? আজকে যারা থানা লুট করেছে, পুড়েছে, পুলিশ পিটিয়ে মেরে জ্বালিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন, তার বয়স কত? 25, 30? এরা তো বেঁচে থাকবে। এই ইন্ডেমনিটি কয়দিন আপনি টিকিয়ে রাখবেন? তারেক রহমান যদি ইন্ডেমনিটিকে স্বীকৃতি দেয়, সমস্ত দায় তাকে বহন করতে হবে। যেমন 32 নম্বর বাড়ি ভাঙার ব্যাপারে তারা কোনো নিন্দা জানায় নাই,
তার মানে কি এই 32 নম্বর বাড়ি ভাঙার দায় তাদেরও আছে, এই দায় তাকে নিতে হবে। এখন সে বলবে যে তার মায়ের বাড়িও তো ভাঙে সেখানে ক্যান্টনমেন্টে বাড়িঘর করছে, তার মায়ের যে বাড়ি ভাঙছে সেটা কোর্টের মাধ্যমে, আপনি কোর্টের মাধ্যমে 32 ভাঙতেন, তাহলে না বুঝতাম যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন। কিন্তু সে একটা মিনিমাম একটা বিচারের কাঠগড়া এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করেছে। কিন্তু 32 নম্বর যারা ভেঙেছে ওই আমেরিকা থেকে ফ্রান্স থেকে বুলডোজার পাঠায়, আমরা দেখেছি, কোনো নিন্দাও কেউ জানে নাই। তো এগুলো আপনি ইন্ডেমনিটি দিলে এর দায়ভার আপনাকে নিতে হবে। আগামীতে যদি আপনি ধরেন 32 নম্বর যারা ভেঙেছে তাদের যদি আপনি বিচার আওতায় না আনেন, তাহলে গ্রামীণ টাওয়ার ভাঙার লোকদের একদিন গ্রামীণ টাওয়ার যখন ভাঙবে সেটা কিভাবে রুখবেন আপনি? বা বিএনপির অফিস যে আবার যে ভাঙবে না পল্টনে গুলশানে, সেটা আপনি রুখবেন কিভাবে? আপনি রুখতে পারবেন না যদি আপনি ওগুলো আইনের প্রক্রিয়া না আসেন, কারণ রিটার্ন করবেই। আপনি রাজনীতিবিদেরা যদি, সবচেয়ে বড় যে কথা, যদি এই রাজনীতিবিদেরা তারা সহনশীল রাজনীতির মধ্যে না আসে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না আসে, তাহলে মৌলবাদী শক্তি, এই জামাতের মতো খুনি, বদমাইশ, ধর্মান্ধ, এরা ক্ষমতায় চলে যাবে। মানে বিদেশি শক্তির সহায়তায় এরা ক্ষমতা দখল করে, এদের তো কেউ ভোট দিবে না, আপনি নিশ্চিত থাকেন। যত কিছু ঘটুক, এদের কোনোদিনও ভোট দিয়ে বাংলাদেশের জনগণ একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতায় আনবে না। কিন্তু এরা জোর করে বা বাইপাস করে বা তারা পেছন দরজা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে বিদেশি শক্তি সহায়তা এরা ক্ষমতায় চলে যাবে। এটা ঘটতে পারে যদি আওয়ামী লীগ বিএনপির মতো বড় দুইটি দল এইভাবে কলহে লিপ্ত থাকে এবং গণতন্ত্রকে হত্যা করে, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, এই দেশটাও ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর জামাত এই তালেই আছে, জামাত এই সুযোগের অপেক্ষায় আছে। আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপি লুটের কথা বললে মানুষ সেটা বারবার বলে, জামাত এইরকম মানুষকে এত মিথ্যা বললো, এই যে বেহেশত দোজক, তারপর টাকা পয়সা দিয়ে, দেখেন এদের ধর্মান্ধ লোকগুলো এদের ব্যাপারে ব্লাইন্ড, এরা এই সুযোগটাই নেয়। ওই যে এরা দেখেন 71-এ এত অপকর্ম করেছে, তারপর প্রথমে ছিল আগে ইসলাম, পরে লাগাইছে পিছে ইসলাম, ঠিক আছে? বাংলাদেশ কখনো রাখে সাথে, কখনো রাখে না, ইসলাম শব্দ লাগিয়ে এরা টিকে আছে। তো এই মৌলবাদী শক্তিকে যদি আপনি এখনই প্রতিরোধ না করেন, এখনই তো আপনি 68 এবং তার জোট মিলে বোধহয় 70-এর কাছাকাছি চলে গেছে বা 80-র কাছাকাছি চলে গেছে, এদের যদি আপনি না রোধ করতে পারেন, তাহলে বিএনপির কপালেও খারাপই আছে, আওয়ামী লীগের জন্য খারাপই আছে, দেশের কপালেও খারাপই আছে। আর এই স্বাধীন বাংলাদেশে 77টি আসন জোর করেও যে তারা নেয়, এটাই তো আমি অবাক হয়ে গেছি, এটা কি করে সম্ভব? এইখানে মিরপুরে দেখলাম, যে মিরপুরে ছিল বধ্যভূমি, যেখানে এত মানুষকে মেরে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সেখানে পাশ করছে একজন স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত আসামির ছেলে। ওই অঞ্চলে ওই আসনের আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী নেতাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। এখন বিএনপি দোষ হবে আওয়ামী লীগকে, আবার বামপন্থীরা দোষ হবে বিএনপি এবং আওয়ামী লীগকে। এগুলো দোষাদোষী, দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগকেও যেমন দায়িত্ব নিতে হবে, বিএনপিকেও দায়িত্ব নিতে হবে, বামপন্থীদেরও দায়িত্ব নিতে হবে। এই স্বাধীনতা বিরোধী, এই যারা স্বাধীনতা বিরোধী শক্তির যে যারা অগ্রভাগে ছিল, তাদের পুত্র কিভাবে সেখানে পাশ করে? কি করে সম্ভব? ঢাকার মতো জায়গায় অনেকেই দুষতেছে যে রংপুরে তারা মফিজ, তাই তারা ভোট দিয়েছে। মিরপুরে তো আর, এই ঢাকাতে তার মফিজেরা থাকে না, এইখানে কিভাবে পাশ করলো? যে জামাতের আমির নিজের এলাকায় গিয়ে জামানত হারায়, ঢাকা শহরে সে কিভাবে পাশ করলো? এখানে তো মফিজেরা থাকে না। এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন যদি আপনি ঠেকিয়ে দিতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে। যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু না করেন, এইভাবে আপনি দেখেন সেনাবাহিনীর হাতে এই জামাতেরা কিন্তু ডলা খায় না। কারণ কি? সেনাবাহিনীর হাতে ডলা কারা কারা খেয়েছে? বিএনপিও খেয়েছে। সেনাবাহিনীর প্রধান এই দলটি প্রতিষ্ঠিত করেছে, ক্যান্টনমেন্ট থেকে জন্ম যে দলে, সেই দলকেও কিন্তু ডলা দিয়েছে। আওয়ামী লীগকে তো ডলা দিতেই আছে 75 থেকে, এবং আরো দিবে এই সেনাবাহিনী। মোল্লার মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের আপনি বুঝাইতে পারবেন না, খোদা আওয়ামী লীগেরই বুঝাইতে পারবেন না। এটাই হলো চীনের দুঃখ। রইল বাকি বিএনপি যদি মনে করে সে ক্যান্টনমেন্ট থেকে এসেছে, জন্ম নিয়েছে, তাকে সেনাবাহিনী সহযোগিতা করে, তার 17 বছর ক্ষমতার বাইরে থাকলো কেন? রাষ্ট্র দিয়ে চলে যেতে হয়েছিল কেন? আর এই যে জামাতিরা এই সেনাবাহিনীকে এমন ভাবে, বাংলাদেশের সেনাবাহিনীতে এবং বাংলাদেশের বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে জামাতিরা এমন ভাবে গোপনে রয়েছে, যার প্রতিফল আপনি 77 বা 80টা সিট তারা দখল করেছে। এটার দায় কার? এই দায় নিতে হবে আওয়ামী লীগের, এই দায় নিতে হবে বিএনপির, এই দায় নিতে হবে বামপন্থীদের, সকলের। তারা দোষ দিতে পারে, যেমন মির্জা ফখরুল সাহেব বলেছে
যে নিপীড়নের কারণে জামাতের উত্থান ঘটেছে, তাহলে নিপীড়নের কারণে তো তাহলে আওয়ামী লীগের উত্থান ঘটবে, তখন কি করবেন? নিপীড়নের কারণে আপনাদের উত্থান ঘটে না কেন? বিএনপিকেও তো নিপীড়ন করা হয়েছে। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বললেন যে নিপীড়নের কারণে জামাতের উত্থান ঘটেছে, তাহলে মৌলবাদের শক্তির উত্থান ঘটেছে, আর নিপীড়নের কারণে বিএনপির উত্থান ঘটলো না কেন? এই প্রশ্নটা তো তাকে করা যেতে পারে। আচ্ছা, ধরে নিলাম নিপীড়নের কারণে উত্থান ঘটেছে, কিন্তু মৌলবাদী শক্তিকে ঠেকিয়ে রাখার দায়িত্ব তো বিএনপিরও, বামপন্থীদেরও, শুধু তো আওয়ামী লীগের না। যদি বলো সব আওয়ামী লীগ করবে, তাহলে আপনারা আওয়ামী লীগে যোগ দেন। যদি তারা বলে যে আওয়ামী লীগই সব করবে, তাহলে তারা কোনো দলের দরকার নেই, তাদের দায়িত্বটা কি? কিন্তু সবাইকে দায় নিতে হবে। আমার বক্তব্যের সারাংশ হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে গেলে মৌলবাদী শক্তিকে, স্বাধীনতা বিরোধী শক্তিকে ঠেকিয়ে রাখতে গেলে বৃহত্তর দুইটি দল আওয়ামী লীগ, বিএনপি, এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। যদি না থাকে, প্রতিবারই এরকম ডলা তারা খাবে। ডলা বলতে আমাদের জামালপুরের ভাষায় বললাম, সিরাজগঞ্জের ওই দিকের ভাষায় বললাম, ডলা মানে তারা এরকম বিপদে পড়বে, নির্যাতন হবে, নিপীড়িত হবে, ক্ষমতাচ্যুত হবে ভিন্ন কায়দায়। আপনি কি মনে করেন যে এই জামাতিরা এই ৭৭ বা ৮০টি জোট সহজে আসনটি পেল, এরা কি বসে থাকবে? এরা বসে থাকবে না, এরা ভেতরে ভেতরে কাজ করবে। এরা কাঠের ভিতরে ঘুণ পোকার মতো ঢুকে যাবে। বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরে আছে, আরো ঢুকে যাবে। আপনি দেখেন না, কালকেও তাদের অফিসে লোকজন নাই, মানেটা কি? তাদের অফিসে তারা এত আসন পেল, এত, তাদের তো খুশি হওয়ার কথা। তারা স্বাধীনতার পর এত আসন তো স্বপ্নও ভাবে নাই। যদি এরা একটা প্রবাহ তৈরি করেছিল, তারা ক্ষমতায় চলে যাবে, কিন্তু আমরা তো জানতাম যাবে না। কারণ বাংলাদেশের মানুষের প্রতি আমার বিশ্বাস ও আস্থা আছে। আপনি দেখেছেন যে ঢাকা শহরে তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ওই সদ্য নামে তারা ক্ষমতায় গেলেও তারা সংসদ দখল করলো। এখন দেখেন মাঠ খালি, হলগুলো দখল বেদখল হয়ে গেছে। এবং আগামী ১ মাসের মধ্যে দেখবেন সাদেক নীল ক্ষেতের যে ছাপ্পা বিবি, তাকে নীল ক্ষেতে পালাই যেতে হবে, থাকতে পারবে না সে। তার সিমটম আপনি দেখেছেন। তো মৌলবাদী শক্তিকে রুখতে গেলে অবশ্যই বৃহত্তর দলগুলোকে, দল দুইটি, এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়া চায়, যারা গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, বাংলাদেশকে গণতান্ত্রিক দেখতে চায়, অবশ্যই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সহনশীলতার মধ্যে আসতে হবে। যদি না আসে, তাহলে আবারও মৌলবাদী শক্তি, সোজা ভাষায় বলি, মোল্লা মিলিটারি শায়েস্তা করবে। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবগুলো সংবিধান, এগুলো খতরে পড়েছে যেমন, এরকম বারবার পড়তে থাকবে। দর্শক, এবারের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে জয় পরাজয় তো হয়েই গেছে। বিএনপি সরকার গঠন করতে চলেছে, মন্ত্রিসভায় কারা আসছেন সেই ব্যাপারে আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন, স্পোর্টস মিনিস্টার কে হচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ক্রিকেটকে উদ্ধারের দায়িত্ব কে পাচ্ছেন? সরকার ক্ষমতায় নেওয়ার পরপরই ক্রিকেট বোর্ডের অথর্ব অপদার্থ ডিরেক্টর যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যখন তৈরি হয়েছে, তখন আমাদের উৎসাহ একটু পেছনের দিকে। উৎসাহটা পেছনের দিকে এই কারণেই যে এবারে নির্বাচন কমিশন দাবি করছে প্রায় 60% ভোট পড়েছে, কাস্ট হয়েছে প্রায় 60% ভোট। গণভোটের ক্ষেত্রে 60%-এর বেশি বলা হচ্ছে, 60.26%। আমরা সব মিলিয়ে গড়ে 60%ই ধরলাম। 60% ভোট কাস্ট হয়েছে। আমাদের মোট ভোটার 12,77,00,000 মতো। মোট ভোটার যখন এত, তখন 60% ভোট কাস্ট হলে কত সংখ্যা দাঁড়ায়, বাংলাদেশে নির্বাচনী কেন্দ্র কত, নির্বাচনের বুথ কত, এই সংখ্যার ভোট কাস্ট হতে গেলে কি বাস্তবতা দাঁড়ায়, প্রতি ভোটারের জন্য কতটুকু সময় বরাদ্দ দেয়া সম্ভব হয়, সেটা কতটা বাস্তবসম্মত, কতটা অবাস্তব, এই ভোটটা হতে হলে কত আরো সময় লাগা প্রয়োজন ছিল। চলুন একটু গাণিতিক বিশ্লেষণে যাই যে সরকার যে 60% ভোটের কথা বলছে, সেটা যদি সত্য হয়, তাহলে প্রতিটা ভোটার, বুথ অনুযায়ী হিসাব করলে প্রতিটা ভোটার যতটুকু সময় পেয়েছেন, সেই সময়ের মধ্যে ভোট প্রদান করা, সম্পন্ন করে বেরিয়ে আসা সম্ভব কি না। দর্শক, বলছিলাম 60% ভোট পড়েছে। আমরা আলোচনাটাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসি। আমরা ধরে নিলাম 12,77,00,000-কে আমি একেবারে রাউন্ড ফিগার করলাম, 12,70,00,000 ধরলাম ভোটার। 12,70,00,000 যদি ভোটার ধরি, তাহলে তার 60% যেটা হয় সেটা হচ্ছে যে 7,62,00,000 মতো।
7,62,00,000 ভোট পড়েছে যদি 60% ভোট পড়ে। 7,62,00,000 ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশে মোট ভোট কেন্দ্র হিসাবে মোট বুথ ছিল, এবার ভোট বুথ যেটা ছিল সেটা হচ্ছে 2,47,000। সারা দেশে 2,47,000 ভোট বুথ ছিল, যে বুথে ভোটাররা ভোট দিয়েছেন। 2,47,000 বুথে যারা ভোট দিয়েছেন তারা ভোট দিয়েছেন হচ্ছে 9 ঘন্টা, 7:30 থেকে 4:30 পর্যন্ত 9 ঘন্টা সময় ভোট দিয়েছেন। এই 9 ঘন্টা সময় যদি আমরা হিসাব করি তাহলে 9 ঘন্টায় 540 মিনিট হয়। 1 ঘন্টায় 60 মিনিট, সেই ক্ষেত্রে 9 ঘন্টায় 540 মিনিট হয়। 540 মিনিটে যদি আমি হিসাব করি তাহলে 2,47,000 বুথে 7,62,00,000 ভোট পড়তে হলে প্রতি বুথে 309টা করে ভোট কাস্টের প্রয়োজন রয়েছে। গড়ে 309টা একটা বুথে ভোট কাস্ট হতে হবে। এই 309টা ভোট কাস্টের জন্য একটা বুথে সময় কত? 9 ঘন্টা। 9 ঘন্টায় কত মিনিট? 540 মিনিট। 9 ঘন্টায় 540 মিনিট যদি হয় তাহলে প্রতি ভোটার এই ভোট প্রদানের জন্য সময় পাচ্ছেন 1.7 মিনিট। 1.7 মানে হচ্ছে 1.25 মিনিট, অর্থাৎ 1 মিনিট 45 সেকেন্ড 40 সেকেন্ডের মতো। 1 মিনিট 40 সেকেন্ড যদি একজন ভোটার সময় পান তাহলে একজন ভোটার এই সময়ের মধ্যে কি ভোট প্রদান করতে পারবেন? আসুন, ভোট প্রদানের সিস্টেমটা কি? ভোট প্রদানের সিস্টেম হচ্ছে বুথের দরজায় একজন দাঁড়িয়ে আছেন ভোটার, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি তার ভোটার স্লিপ অনুযায়ী তার ভোটের নাম্বারটা বললেন অথবা স্লিপটা পোলিং অফিসারকে দিলেন। পোলিং অফিসার স্লিপটা দেখলেন, স্লিপ দেখে তার ভোটার নাম্বার দেখলেন। ভোটার লিস্ট থেকে সেই স্লিপের নাম্বার অনুযায়ী তার তালিকা বের করলেন। তালিকা বের করে তার নাম এবং এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম, বাবার নাম এগুলো মিলালেন এবং প্রয়োজন হলে ভোটারকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি, আপনার বাবার নাম কি, জিজ্ঞাসা করে ভোটার লিস্টে মিলালেন। মিলিয়ে যদি ব্যাপারটা অথেন্টিক হয়, পোলিং অফিসার যদি স্যাটিসফাইড হন, তাহলে তার নামে পাশের মানে আরেকজন পোলিং অফিসারকে বললেন যে সব ঠিক আছে, এবার আপনি ব্যালট পেপার দিতে পারেন। ব্যালট পেপার দেওয়ার সময় কি করবেন? দুইটা ব্যালট পেপারে কোনোটাই কাটার জন্য ওই খাঁচকাটা থাকে না। ব্যালট পেপারের যে মুড়ি বক্স, সেখানে দুইটা ব্যালট পেপারই আপনাকে আলাদা ব্যালট পেপারের সাইডে স্কেল ধরে এইভাবে ছিঁড়তে হয়। স্কেল ধরে ধরে ছিঁড়তে হয়। দুইটা ব্যালট পেপার ছেঁড়ার জন্য অনেকখানি সময় প্রয়োজন। ছেঁড়ার মানে ডিরেক্ট কি ছিঁড়ে দেয়? ডিরেক্ট ছিঁড়ে দেয় না। ব্যালট পেপার দুইটা ছেঁড়ার আগে ব্যালট পেপারের পেছনে পোলিং অফিসার ভোটের সিল মারে, মানে তাদের পোলিং অফিসারের সিল মারে। সিল মারার পরে সেই সিলের মাঝখানে পোলিং অফিসার তার সিগনেচার করেন। সিল এবং সিগনেচার মানে হচ্ছে ওই ব্যালটটা এখন বৈধ ব্যালট। ওই সিল এবং সিগনেচার না থাকলে ওই ব্যালটটা অবৈধ ব্যালট। এই যে সিল মারলেন এবং সিগনেচার করলেন, সিগনেচার করার পরে এবার ভোটারের স্বাক্ষর নিলেন। মুড়ি বক্সে ভোটারের স্বাক্ষর নিলেন যে আপনি স্বাক্ষর করেন আপনি যে ব্যালট পেপারটা নিয়েছেন। ভোটার স্বাক্ষর করলেন। ভোটার স্বাক্ষর করার পরে ব্যালট পেপার দুটো ছিঁড়লেন। ছিঁড়ে এবার তাকে বললেন যে আপনি ব্যালট পেপারটা নিয়ে যান, ওই পর্দার আড়ালে যান, ওখানে সিল আছে, সিল মেরে আপনি এভাবে, তাকে আবার ভাঁজ করাটাও শিখাই দিবেন যে আপনি এভাবে সিল মারার পরে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে তারপরে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে আপনি বক্সের মধ্যে ফেলবেন। এটা তাকে শিখিয়ে দেবে। এই প্রক্রিয়া শেষে ব্যালট পেপার দুটা নিয়ে ভোটার যাবেন পর্দার আড়ালে, কারো পর্দার আড়ালে যেখানে সিল রয়েছে, যেখানে কেউ নেই সেখানেই যাবেন। তিনি দুইটা ব্যালটে সিল মারবেন। তিনি প্রথমে তার পরিচিত মার্কা, যে পছন্দের মার্কা, সেই পছন্দের মার্কা খুঁজবেন। পছন্দের মার্কা খুঁজে তিনি পছন্দের মার্কায় সিল দিবেন। সিল দিয়ে এরপরে তিনি গণভোটে আসবেন। গণভোটে যে 4টা পয়েন্ট আছে সেই 4টা পয়েন্ট তিনি পড়বেন। পড়ে তিনি মানে হ্যাঁ অথবা না যেটাতে ভোট দিতে চান সেটাতে সিল মারবেন। সিল মারার পরে এবার দুইটা ব্যালট পেপার তিনি ভাঁজ করবেন।
4টা ভাঁজ করবেন, এই 2টা করে ভাঁজ করবেন, এভাবে একবার ভাঁজ করবেন, এভাবে একবার ভাঁজ করবেন, 2টা করে ভাঁজ করবেন, 2টা ব্যালট নিয়ে এবার বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে বক্সের মধ্যে ব্যালট 2টা ঢোকাবেন। ব্যালট 2টা ঢোকানোর জন্য বিশাল বড় ফাঁক থাকে না, সামান্য একটা মানে চোরাগুপ্তা রাস্তা থাকে, খুবই চিকন, ওই চোরাগুপ্তা রাস্তায় ওটাকে ঢোকাতে হয়, সেটার জন্যও একটা টাইম দরকার, বেশ কয়েক সেকেন্ড টাইম দরকার। সেই 2টা ঢোকালেন, ঢুকিয়ে এবার বের হয়ে চলে আসলেন। দর্শক এবার ভাবুন তো, এই বিশাল কর্মযজ্ঞ, এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে ওই গণভোটের 4টা পয়েন্ট যদি পড়া সহ ধরে, তাহলে একজন ভোটারের পক্ষে কোনোভাবেই কি এই বিশাল কর্মযজ্ঞ 10 মিনিটের আগে শেষ করা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব না। আমি যদি ওই ব্যালট পেপারের মানে গণভোটের যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট পড়ার অপশন বাদ দিলাম, যে ভোটার সিদ্ধান্ত নিয়েই গেছে হাঁয়ে ভোট দেবে না নায়ে ভোট দেবে, হ্যাঁ না যে কোনো এক জায়গায় সিল মারবে, তো হ্যাঁ না যে কোনো এক জায়গায় সিল মারলো, আমি ওখান থেকে 5 মিনিট বাদ দিলাম। একজন ভোটার এই বিশাল কর্মযজ্ঞ কোনোভাবে সর্বনিম্ন 5 মিনিটের আগে কি মানে এই ভোট প্রদান করতে পারবে? এটা বাস্তবসম্মত? এই পরিসংখ্যান কি বিশ্বাসযোগ্য? এখানে যে পরিসংখ্যান আপনাকে দিলাম তাতে একজন ভোটার সময় পেয়েছে 60% ভোট কাস্ট হতে 309টা একটা বুথে 309 জন ভোটার ভোট দিতে হলে একজন ভোটার সময় পেয়েছেন 1 মিনিট 40 সেকেন্ড। 1 মিনিট 40 সেকেন্ডের জায়গায় যদি 5 মিনিট মিনিমাম লাগে, যদি মিনিমাম সর্বনিম্ন সব বাদ ছাদ দিয়ে ধরলাম 5 মিনিট লাগবে, 5 মিনিট যদি লাগে, তাহলে এই ভোটের 3 ভাগের 1 ভাগ কাস্ট হওয়ার কথা এই সময়ের মধ্যে। আমি বলছি না যে জনগণ ভোট দিতে যায়নি, আমি বলছি ম্যাথামেটিক্যাল টার্মে এই গণভোটের 4টা পয়েন্ট পড়ার অপশন বাদ দিয়ে একজন মানুষের, একজন ভোটারের মিনিমাম এই পুরো কর্মযজ্ঞ মানে যদি তুফান গতিতেও সম্পন্ন হয় তবুও 5 মিনিট লাগার কথা। এই 5 মিনিটের মধ্যে 5 মিনিট যদি লাগে, তাহলে 3 ভাগের 1 ভাগেরও কম ভোট কাস্ট হওয়ার কথা, অর্থাৎ ভোট কাস্ট 20%-এরও কম হওয়ার কথা, কিন্তু দাবি করা হচ্ছে 60% হয়েছে। এখন আপনি দেখেন যে 9 ঘন্টা সময় দেয়া হয়েছে, আপনার বুথ হচ্ছে 2,47,000, 2,47,000 বুথে 9 ঘন্টায় যদি 13 কোটি ভোট পড়তে হতো, তাহলে একজন ভোটার 30 থেকে 35 সেকেন্ড সময় পেতেন। একজন ভোটারের হিসাব করেছে, বুথ যেগুলো করা হয়েছে সেই বুথের হিসাবে 13 কোটি ভোট পড়তে হলে একজন ভোটারের টাইম হচ্ছে 30 সেকেন্ড। তো একজন ভোটার 30 সেকেন্ড টাইম পাবেন, এই হিসাবে নির্বাচন কমিশন বুথ সিলেকশন করেছে, বুথের সংখ্যা নির্ধারণ করেছে। তো নির্বাচন কমিশন আগেই তো ভেবে নিয়েছে যে 100% তো দূরের কথা, 20% ভোট কাস্টের টাইমই আমি দিচ্ছি না, 20% ভোট কাস্টের টাইম না দিয়ে আমি কিভাবে 60% ভোট কাস্ট আশা করি। গেল নাম্বার 1। নাম্বার 2, যারা লেখাপড়া জানেন না, যারা মানে বাংলাদেশে তো একটা বিশাল পার্সেন্ট, প্রায় 40% মতো মানে অশিক্ষিত মানুষ রয়েছেন, এবং গ্রামের যারা মুরব্বী, যারা লেখাপড়া জানেন না, তারা হ্যাঁ না ভোটের জন্য মানে ওই যে বিশাল যে মানে দস্তখত, এটা পড়বেন কিভাবে? মানে একটা বড় প্রশ্ন। হ্যাঁ লেখা কোনটা, না লেখা কোনটা, সেটা জানবেন কি করে? জানার কোনো উপায় নেই। আবার দেখুন যে কি সুন্দর ইলেকশন, মানে অনেকে অভিযোগ করছেন যে এটাকে ইলেকশনকে প্রভাবিত করার একটা উপায় নির্বাচন কমিশন বেছে নিয়েছে। এই ব্যালট পেপারটা দেখে নিন, গণভোটের ব্যালট পেপারের একটু অংশ আপনারা দেখে নিন। সেই অংশে হ্যাঁ এবং না অপশন দেওয়া আছে, হ্যাঁতে টিক দেওয়া আছে আর নাতে ক্রস দেওয়া আছে। কেন ওই 2টা জায়গা কেন ফাঁকা নেই? হ্যাঁতে আপনি টিক দিয়েছেন কেন আর নাতে ক্রস দিয়েছেন কেন? টিক আর ক্রস কেন দিয়েছেন? মানে আপনি আগে থেকেই বলে দিচ্ছেন হ্যাঁতে ভোট দিন, নাতে ভোট দিয়েন না। তার মানে ইলেকশন প্রভাবিত করার জন্য আপনি গণভোটে আগেই ব্যাপারগুলো, মেকানিজমগুলো সূক্ষ্ম। এটা মানে মেটিকুলাস প্ল্যান না থাকলে এই ব্যাপারটা মাথায় আসে না। মানে এখানেও ইলেকশন প্রভাবিত করার একটা ব্যাপার রয়েছে। সেটা না হয় বাদ দিলাম যে হ্যাঁ অর্থ আমি টিক দিলাম, না অর্থ আমি ক্রস দিলাম, এটা আমি বুঝিয়েছি, নির্বাচন কমিশন সেই যুক্তি দেবে, আমি মেনে নিলাম সেই যুক্তি। কিন্তু একজন ভোটার 1 মিনিট 40 সেকেন্ডে
দুইটা ভোট, গণভোট এবং জাতীয় নির্বাচনে মার্কাই ভোট, এই দুইটা ভোট যে কর্মযজ্ঞের কথা বললাম, এই কর্মযজ্ঞকে অস্বীকার করার মতো তো আর কেউ নেই। যারা ভোট দিয়েছেন তারা সবাই জানেন এই কর্মযজ্ঞের মাধ্যমেই একজন ভোটার ভোট দেন। তাহলে একজন ভোটার কিভাবে 1 মিনিট 40 সেকেন্ডে একজন ভোটারের এই টোটাল জার্নিটা শেষ হয়? কিভাবে 60% ভোট কাস্ট হয়? যদি 60% ভোট কাস্ট হতে হয় তাহলে আপনাকে এই ভোট নিতে হবে, গণভোট সহ এই দুইটা ভোট। যদি একটা ভোট হতো তাহলে আপনি টাইমটাকে অর্ধেক করতেন, 1 মিনিট মানে 40 সেকেন্ডের জায়গায় হয়তো 3 মিনিট সময় পেত। তখন ব্যাপারটা একটু বিশ্বাসযোগ্যতার মধ্যে আসতো, যদি 3 মিনিটও সময় হিসাব করত কেউ, যে কেউ খুব দ্রুত করেছে, 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, এই ব্যাপারগুলো হতো। আবার অনেকে বলতে পারেন যে ব্যালট পেপারের পেছনে আমি আগে সিল মেরে রেখেছি, সিল মেরে সিগনেচার করে রেখেছি। পোলিং অফিসার অনেক জায়গায় এগুলো দেখাও গেছে যে ব্যালট পেপারের পেছনে আগেই সে সিল এবং সিগনেচার করে রেখেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। কোনো পোলিং অফিসার একটার বেশি আরেকটা অ্যাডভান্স সিল এবং সিগনেচার করে রাখতে পারেন না, তাতে ভোট প্রভাবিত করা এবং ভোট কারচুপির সম্ভাবনা বেড়ে যায়। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, এবারে দুইটা ভোট একসাথে দিয়ে 60% ভোট কাস্ট হওয়া, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য নাকি কাল্পনিক একটা পরিসংখ্যান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।